প্রিয় দর্শক, শুভেচ্ছা নিন। আমন্ত্রণ জানাচ্ছি মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2023 উপলক্ষে জিটিভির বিশেষ এই আলোচনা অনুষ্ঠানে। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি শিরনা বিথি। প্রিয় দর্শক, আমার সাথে আজকের এই অনুষ্ঠানে দুজন সম্মানিত অতিথি যুক্ত হয়েছেন। আমার সাথে শুরুতেই যাকে পরিচয় করিয়ে দিচ্ছি, যিনি আমার সাথে যুক্ত হয়েছেন, জনাব মোহাম্মদ আব্দুল ওহাব ভূঁইয়া, মহাপরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রিয় দর্শক, আমার সাথে আরেকজন অতিথি আছেন ডাক্তার মেঘলা সরকার। তিনি মানসিক রোগ বিশেষজ্ঞ, সহযোগী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট। আপনাদের দুজনকে আমাদের আজকের এই আলোচনা অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ভালো আছেন নিশ্চয়ই? জি। প্রিয় দর্শক, মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন, এই প্রতিপাদ্যকে সামনে রেখেই আমাদের এবারের আন্তর্জাতিক মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবসকে পালন করা হচ্ছে। সরকার অপ্রতিরোধ অগ্রযাত্রায় এগিয়ে যাচ্ছেন, আর সেই সাথে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সমানভাবে কাজ করে চলেছেন। আমরা শুরুতেই চলে যাচ্ছি আমাদের আজকের অতিথি, আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক, তার কাছে। স্যার, আমি যে জিনিসটি প্রথমে আপনার কাছে জানতে চাই সেটি হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সরকারের কর্মকৌশলগুলো কী কী? আমি প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং জিটিভিকে ধন্যবাদ জানাই এমনি একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য। মাদকদ্রব্য নিয়ন্ত্রণের সরকারের বেশ কিছু কৌশল আছে, তার মধ্যে 3টি কৌশল মুখ্য হিসাবে আমরা বিবেচনা করতে পারি। একটা হলো, মানুষকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে মাদকের সরবরাহ কমাতে হবে, তার চাহিদা কমাতে হবে এবং সবশেষে মানুষের স্বাস্থ্যের যাতে হানি না ঘটে সেটা কমাতে হবে। অর্থাৎ মানুষের স্বাস্থ্য সুরক্ষায় যা যা করা প্রয়োজনীয়, চাহিদা, সরবরাহ এবং ক্ষতি হ্রাস, সেটি আমরা করে যাচ্ছি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই কাজটাই করে। তন্মধ্যে আমরা যে বিষয়টা আজকে বললেন, মানুষই মুখ্য, মানুষকে যদি আমরা মুখ্য হিসেবে বিবেচনা করি, যারা মাদকাসক্ত ইতিমধ্যে হয়েছেন তাদেরকেও যাতে আমরা রক্ষা করতে পারি, সেই লক্ষ্যে আমরা চিকিৎসার বন্দোবস্ত করি এবং নিরাময় কেন্দ্রগুলোকে আমরা স্ট্রেংথেন করি। সরকার কিন্তু সেই উদ্যোগ নিয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী মানুষকে রক্ষা করার জন্য ইতিমধ্যে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে সেটা 250 বেডে উন্নীত করার জন্য একটি আধুনিক হাসপাতাল হিসাবে গড়ে তোলার জন্য কাজ শুরু করেছি আমরা। জি, এর পাশাপাশি আরও নিশ্চয়ই অনেক কাজ হচ্ছে। আমরা অবশ্যই আপনার কাছে আবারও ফিরব। আমি এই মুহূর্তে চলে যাচ্ছি ডাক্তার মেঘলা সরকার, আপনার কাছে। যে বিষয়টি জানা সেটি হচ্ছে মাদকদ্রব্যের কী ধরনের, যে মাদকদ্রব্য যারা ব্যবহার করছে তাদের কি কি ধরনের রোগ শনাক্ত করা হচ্ছে বা কি কি রোগের মধ্যে তারা পড়ে যাচ্ছে, সেটি একটি বিষয় হতে পারে, জানতে চাই আপনার কাছে। আরেকটি বিষয় হচ্ছে যে বাংলাদেশে যে মানসিক স্বাস্থ্য পুনরুদ্ধারের ক্ষেত্রে মানসিক রোগ বিশেষজ্ঞ বলেন বা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট বলেন, তাদের সংখ্যা আসলে কীরকম এবং তারা কী ধরনের ভূমিকা পালন করছে? আচ্ছা, আপনার প্রথম যে জিনিসটা, আমাদের একটা ব্যাপার ক্লিয়ার হওয়া প্রয়োজন যে মাদকাসক্ত কিন্তু যারা মাদকাসক্ত হয়ে থাকেন আর কি, যে সকল ব্যক্তিরা, এটা কিন্তু এক ধরনের রোগ, অর্থাৎ এটা একটা ব্রেন ডিজিজ, এবং মাদকাসক্ত ইটসেলফ একটা সাইকিয়াট্রিক কন্ডিশন। অর্থাৎ হলো আমাদের একটা সাইকিয়াট্রিক রোগ হিসেবেই কিন্তু আমরা এটাকে বিবেচনা করে থাকি। অর্থাৎ হলো কোনো ব্যক্তি যখন হলো মাদক গ্রহণ করে এবং তখন আমাদের ব্রেনে কিছু জৈব রাসায়নিক এবং জৈব বলা যায় যে স্ট্রাকচারাল পরিবর্তন হয়, এবং এই পরিবর্তনের ফলে কিছু ব্যক্তি দেখা যায় যে তার কম্পালসারি ইনটেকে পরিণত হয়। অর্থাৎ হলো যখন ইচ্ছাকৃত ব্যবহারটা ট্রান্সফর্মড হবে এই জৈব রাসায়নিক এবং জৈব স্ট্রাকচারাল পরিবর্তনের মাধ্যমে, তার যখন বাধ্যগত ব্যবহারে পরিণত হবে, তখন কিন্তু তাকে আমরা মাদকাসক্ত বলছি। অর্থাৎ হলো আমরা টুকটাক কেউ মাদক নিচ্ছে তার মানেই হলো সে মাদকাসক্ত, সেটা কিন্তু না। আপনি যেটা প্রশ্ন করলেন যে মাদকাসক্তের মধ্যে কী কী সাইকিয়াট্রিক কন্ডিশন দেখা যায়, সবসময় যে কোনো আর অন্য কোনো সাইকিয়াট্রিক কন্ডিশন থাকতেই হবে তা না। তবে যেটা খুব ইন্টারেস্টিং, যেটা অনেকে হয়তো বা জানেন না, যে অনেক ধরনের রোগে কিন্তু সাইকিয়াট্রিক রোগে, অর্থাৎ মানসিক অনেক রোগে অনেকে কিন্তু এই মাদক গ্রহণ করে থাকে। স্পেসিফিক্যালি যদি কোনো অ্যাংজাইটি প্রবলেম থাকে, অনেক ক্ষেত্রে দেখা যায় যে তার অ্যাংজাইটিতে এত কষ্ট পায়, তার হলো ঘুম হয় না, অস্থির লাগে, তখন একটু সে যখন একটু মাদক খায় তার ভালো লাগে। অনেক আমাদের একটা আছে সোশ্যাল অ্যাংজাইটি ডিসঅর্ডার, অর্থাৎ সামাজিক ভীতি রোগ, অর্থাৎ যেখানে টিটিংয়ে কথা বলতে অসুবিধা হয়, বা এই যে আমি এখন এখানে সোশ্যাল একটা মিডিয়াতে কথা বলছি, এখানে তার হলো এক ধরনের তীব্র উদ্বেগ হয়, উদ্বেগের কারণে তার পারফরমেন্সটা খারাপ হয়, ওই জায়গাটা থেকে অ্যাভয়েড করে। তো দেখা যায় যে সে যখন যদি কখন একটু মাদক খায়, তখন হলো সে মনে হয় যে ওই সময়টাকে সে পারফর্ম একটু বেটার করে। তো অনেক ক্ষেত্রে কিন্তু এ ধরনের রোগও হলো এক ধরনের ভালনারেবিলিটি থাকে। অনেকে দেখবেন হলো ইয়াং স্টার যারা, তারা অনেক সময় একটা ব্রেকআপের মতন ঘটনার মধ্যে হয়, এবং এটা তার সাথে যেহেতু খুব পেইনফুল অভিজ্ঞতার মধ্যে হয়, তখন হলো অনেকে হয়তো বা পরামর্শ এসে যখন হয়তো মাদকটা নেয়,
তখন কিন্তু অনেক ক্ষেত্রে তার হয়তো বা টেম্পোরারি রিলিফ হয়, কিন্তু সে তো আসলে একটা জটিল কন্ডিশনে পড়ে যাচ্ছে। আমার একটু প্রশ্ন ছিল যে যারা মাদকাসক্ত হয়ে পড়েছে তাদের ক্ষেত্রে আপনারা যারা মানসিক রোগ বিশেষজ্ঞ আছেন বা মনোবিজ্ঞানী আছেন এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, তিনটা বিষয় এখানে কাজ করছে, তিনজন ভূমিকা পালন করছেন, সেক্ষেত্রে আপনারা আসলে কি কি ধরনের রোল প্লে আচ্ছা, করছেন? এখন এখানে প্রথমত সাইকিয়াট্রিস্ট যারা, সাইকিয়াট্রিস্ট কিন্তু ওভারঅল হলো রোগীকে অ্যাসেসমেন্ট করবে, ডায়াগনোসিস করবে, অর্থাৎ হলো তার এই সাবস্টেন্স, তার কি রোগ আছে, অর্থাৎ হলো মাদকাসক্তের সাথে কোনো সাইকিয়াট্রিক কন্ডিশন তার সাথে রিলেটেড কিনা, অথবা কি কারণে তার হয়েছে। যেমন যেটা বললাম যে কারো যদি সোশ্যাল অ্যাংজাইটির কারণে মাদকাসক্ত হয়ে থাকে, তাহলে আমরা মাদকাসক্ত ট্রিটমেন্টের সাথে সাথে কিন্তু সোশ্যাল অ্যাংজাইটিও আমাদের করতে হবে। সাধারণত আমাদের যখন পেশেন্ট খুবই অ্যাকিউট কন্ডিশনে থাকে, তখন অনেক ক্ষেত্রে আমাদের কিন্তু একটু ড্রাগের প্রয়োজন হয়, ওষুধের প্রয়োজন হয়, কারণ প্রত্যাহারজনিত যেই তার উপসর্গগুলো হয়, এটা সাধারণত অনেক ক্ষেত্রে শুধুমাত্র মানে ওষুধ ছাড়া অনেক সময় ট্রিটমেন্ট করা যায় না, কাজে টেম্পোরারি আমাদের তখন একটু ওষুধ দিতে হয়। কাজে আমাদের হলো সাইকিয়াট্রিস্ট কিন্তু ওষুধ প্রেসক্রাইব করতে পারবে, ডায়াগনোসিস করবে, ওষুধ প্রেসক্রাইব করবে। ক্লিনিক্যাল সাইকোলজিস্টরা যেটা মেইন কাজটা করেন, তারা হলো মূলত এই যে সাইকোলজিক্যাল যে তার সাথে যে ট্রিটমেন্ট, অর্থাৎ কথা বলার মাধ্যমে যে চিকিৎসা, এটা সাইকিয়াট্রিস্টরা অনেক ক্ষেত্রে করে থাকে, কিন্তু সাইকোলজিস্টরা মোর এক্সপার্ট। তো দেখা যায় যে পরবর্তীকালে, অর্থাৎ হলো অ্যাকিউট কন্ডিশনে কিন্তু আমাদের ভূমিকাটা বেশি, কিন্তু পরবর্তীকালে যখন একটা, কারণ হলো ড্রাগ ট্রিটমেন্ট কিন্তু একটা লাইফ লং ট্রিটমেন্ট, হ্যাঁ, কাজে সেক্ষেত্রে তখন সাইকোলজিস্ট। স্যার, আপনার কাছে আবার একটু প্রশ্ন, সেটি হচ্ছে যে মাদকের চাহিদা, সরবরাহ এবং ক্ষতি হ্রাস যে কৌশল, সেটি বাস্তবায়ন করে কিভাবে আপনারা এগিয়ে যাচ্ছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর? আমরা চাহিদা হ্রাসের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে সচরাচর করে থাকি এবং করে যাচ্ছি, সেটা হলো বিভিন্ন প্রচারণার মাধ্যমে যাতে মাদক যে একটা ক্ষতিকর, সেটা সবার মধ্যে একটা প্রচারণা চালানো, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠান, টিভি, এরপরে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন মিডিয়াতে আমরা যে প্রচারটা করছি, সেটাতে কিন্তু চাহিদাটা হ্রাস হবে বলে আমাদের বিশ্বাস। আর সাপ্লাই রিডাকশন যেটা, সেটা হলো আমরা সহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর তো নোডাল এজেন্সি হিসাবে কাজ করতেছে সরকারের, অন্যান্য যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, সবাই মিলে সম্মিলিতভাবে যাতে করে মাদক কখনো অনুপ্রবেশ করতে না পারে। কারণ আপনারা জানেন বাংলাদেশ মাদক উৎপাদনকারী দেশও নয় এবং মাদক কোনো সরবরাহ করে না, আমরা কোথাও সরবরাহ করি না এবং উৎপাদনও করি না। কাজে আমাদের যে সমস্ত মাদক দ্রব্যগুলো আসে, সেগুলো অন্যান্য কান্ট্রি থেকে পাচার হয়ে আসে। সেই বিষয়টি আপনার কাছে আমি আসতাম যে আসলে অনুপ্রবেশ হচ্ছে কোথা থেকে, আসলে কোন দেশ থেকে আমরা সব থেকে আমাদের ভেতরে, আমাদের বাংলাদেশের ভেতরে ঢুকছে, এবং সেখানে আরেকটি বিষয় যে নতুন নতুন মাদকের কিন্তু প্রাদুর্ভাব দেখা দিচ্ছে, এটি আমাদের জন্য অ্যালার্মিং। তো সেই বিষয়ে আসলে কি কি পদক্ষেপ আপনারা গ্রহণ করছেন? আমরা অনুপ্রবেশ সাধারণত আপনি জানেন যে আমরা দুইটি দেশের বর্ডারে আমাদের দেশে বর্ডার রয়েছে, আরেকদিকে হলো আমাদের বঙ্গোপসাগর। তন্মধ্যে আমাদের লার্জেস্ট বর্ডার হলো আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধুরাষ্ট্র ভারতের সঙ্গে, সেখানে মোর দেন 4000 কিলোমিটার হলো আমাদের বর্ডার। আর আমরা মিয়ানমারের সঙ্গে এবং মেরিন এবং স্থলপথ সহ টোটাল মোর দেন 700 কিলোমিটার তাদের সঙ্গে আমাদের যে বর্ডার রয়েছে, সেদিক থেকে আমরা জানি যে মেইনলি এই দুইটি কান্ট্রি থেকেই, পার্শ্ববর্তী কান্ট্রি থেকেই এইগুলো আসে। তা আমরা অনেকগুলো মিটিং করেছি, এই দ্বিপাক্ষিক সভা করেছি ইন্ডিয়ার সঙ্গে প্রায় মোর দেন অ্যারাউন্ড 7, আর মিয়ানমারের সঙ্গে আমরা অনুরূপ অনেকগুলো দ্বিপাক্ষিক সভা করেছি, যাতে করে ওনারা আমাদেরকে এই ব্যাপারে সহযোগিতা করেন। আমরা সবার কাছ থেকে সমান সহযোগিতা পাচ্ছি সেটা বলা যাবে না, তবে আমাদের একটা বিষয় বুঝতে হবে যে বর্তমান সময়ে আমাদের সবচেয়ে অ্যালার্মিং হলো অ্যামফিটামিন টাইপ ট্যাবলেট, যেটার নাম হলো ইয়াবাটা মেইনলি মিয়ানমার থেকে আমরা সেটা পাচার হয়ে আসে। সেই ব্যাপারে আমরা মিয়ানমার সরকারকে অনুরোধ জানিয়েছি। এবং আরেকটা বিষয় আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মানবিক বিবেচনায় মিয়ানমারের একটা বৃহৎ জনগোষ্ঠীকে আমাদের দেশে আশ্রয় দিয়েছেন, কাজে ওনারাই কিন্তু একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে এই ইয়াবা পাচারের ক্ষেত্রে। সেই বিষয়গুলো যদি আমরা সলভ করতে পারি, তাহলে আমাদের কিন্তু পাচারটা বন্ধ হয়ে যাবে, সাপ্লাইটা বন্ধ হয়ে যাবে, তখন আমরা অনেক সহজেই এই মাদকটা নিয়ন্ত্রণ করতে পারবো। আমরা আশা করছি যে আন্তর্জাতিক সংস্থা আমাদেরকে সেই বিষয়গুলিতে সহযোগিতা করবে। জি, অনেক ধন্যবাদ স্যার, আপনি চমৎকারভাবে বললেন। আসলে সরকারের পাশাপাশি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেভাবে কাজ করে যাচ্ছে, আমরা জানি যে প্রধানমন্ত্রী আমাদের বলেছেন জিরো টলারেন্স ঘোষণা করেছেন, নিশ্চয়ই আমরা জঙ্গিবাদের মতো মাদকাসক্তদের বিরুদ্ধেও আমরা সেভাবে সোচ্চার হব এবং জিরো টলারেন্স নিশ্চিত করব। প্রিয় দর্শক, আমার সাথে এই মুহূর্তে আরও একজন অতিথি যুক্ত হয়েছেন। আমাদের সাথে এই মুহূর্তে আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত সচিব, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অনুবিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের আজকের এই অতিথির কাছে, তার কাছে আমরা তার সাথেই কথা বলবো। প্রশ্নটি আমি তার কাছে রাখতে চাই যে মাদকের চাহিদা হ্রাস করতে পারলে সীমান্তবর্তী এলাকা হতে মাদক অনুপ্রবেশ বন্ধ হওয়ার সম্ভাবনা কতটুকু বলে আপনি মনে করেন? অবশ্যই মাদকের চাহিদা যদি বাংলাদেশের যে লোকাল কনজাম্পশন সেটা যদি বন্ধ করা যায়, তবে আমাদের যে যে অনুপ্রবেশ সেটার চাহিদাও কমে যাবে। মানে সেক্ষেত্রে আমি জানতে চাচ্ছি যে সীমান্তবর্তী যে এলাকাগুলি আছে সেখানে আসলে মানে নজরদারি কতখানি আপনারা বাড়িয়েছেন আগের তুলনায়? আমরা নজরদারি অনেক বাড়িয়েছি এই জন্য যে এখন কিন্তু মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর শুধু একা না, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর একটি নোডাল পয়েন্ট হিসেবে সরকারের অন্যান্য যে আইন শৃঙ্খলাকারী বাহিনী আছে, রক্ষাকারী বাহিনী আছে, যেমন আমাদের পুলিশ, বিজিবি এবং অন্যান্য যে বাহিনীগুলো আছে সকলের সঙ্গে সম্পৃক্ত হয়ে আমরা কিন্তু কাজ করি এবং আমরা যৌথ অভিযান পরিচালনা করি। এবং আমাদের কিন্তু প্রতিটি টায়ারে একটি কমিটি আছে, যেমন আমাদের পরিবীক্ষণ কমিটি আছে, আমাদের মাননীয় সচিব মহোদয়ের সভাপতিত্বে একটি কমিটি আছে, এরও উচ্চ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মহোদয়ের সভাপতিত্বে একটি কমিটি আছে। সুতরাং সর্বোচ্চ পর্যায়ে কিন্তু এই মাদকের বিষয়ে নজরদারি আছে এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স এটা কিন্তু সরকারের এজেন্ডা হিসাবে বাস্তবায়িত হচ্ছে। জি, আমি আরেকটি বিষয় জানতে চাই, সেটি হচ্ছে যে মাদকাসক্তদের সংখ্যা আগের তুলনায় কি বেড়েছে না কমেছে, এবং সেটি কমানোর ক্ষেত্রে আপনারা কি কার্যকরী পদক্ষেপ গ্রহণ করছেন সরকারের পক্ষ থেকে? শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই কিন্তু আপনার মাদকাসক্তের সংখ্যা বেড়েছে। আপনারা যদি জানেন যে ইউএসের মতো জায়গায় গতবার কোভিডে যত লোক কোভিডে না মারা গেছে এর চেয়ে বেশি লোক কিন্তু মাদক আসক্তিতে মারা গেছে। এবং ইউরোপের এখন সবচেয়ে বড় সমস্যা মাদক আসক্তি। আমরা বিশ্ব পরিমণ্ডল থেকে বাইরের একটি গোষ্ঠী বা এলাকা না। আর আমাদের আশেপাশে যদি আপনারা জানেন যে গোল্ডেন ট্রায়াঙ্গেল ছিল এক সময়, এবং এখন আমাদের আশেপাশে যে প্রতিবেশী রাষ্ট্র আছে বিশেষ করে মায়ানমার, এই অঞ্চল থেকে কিন্তু প্রচুর মাদক এই দেশে আসে। এবং আরেকটা বিষয় হলো যে আমাদের যে যুব সমাজ, সেই সমাজের এই মাদক ব্যবসায়ীরা বিভিন্নভাবে প্রলুব্ধ করে আকৃষ্ট করছে। সুতরাং কিছুটা সংখ্যা বেড়েছে এবং এটা আমাদের নজরে আছে। জি, অনেক ধন্যবাদ। আমি আবার একটু চলে যাচ্ছি আমাদের আরেকজন অতিথি, যিনি ডাক্তার মেঘলা সরকার। আমি আপনার কাছে জানতে চাই, বাংলাদেশে মাদকাসক্তদের চিকিৎসা এবং পুনর্বাসনের ক্ষেত্রে কতখানি সেবা নিশ্চিত করছি আমরা? প্রথমত হলো মাদক আসক্ত কিন্তু একটা হলো খুব মানে জটিল অবস্থা এবং জটিল বলা যায় যে রোগ বলা যায়। রোগ এজন্য এটা আসলে একটা মাল্টিফ্যাক্টরিয়াল ইটিওলজিক্যাল পার্সপেক্টিভ যদি ধরি, অর্থাৎ কেন একজন মাদকাসক্ত হচ্ছে, কারণ সব মানুষই কিন্তু মাদক গ্রহণ করলে মাদকাসক্ত হচ্ছে না। তো যেহেতু একটা মাল্টিফ্যাক্টরিয়াল বিষয় কাজ করে, তো আমাদের এই এতগুলো ফ্যাক্টরকে আসলে অ্যাড্রেস করা অনেক সময় খুব ডিফিকাল্টিস হয়ে যায়। এবং এটা খুব বলা হয় সাবস্টেন্স অ্যাবিউজ হলো ক্রনিক রিল্যাক্সিং অ্যান্ড রিমিটিং ডিজিজ, অর্থাৎ হলো এটা মানে ভালো হবে আবার রিল্যাক্স করবে। তাহলে একটা পার্ট অফ আমাদের ডিজিজ প্রসেস কিন্তু একটা রিল্যাক্স করা। কাজে এই রিল্যাক্স সবসময় প্রিভেনশনের মধ্যে থাকা, এটা বলা যায় যে একটা এখানে মানে চিকিৎসকের যেমন ভূমিকা রয়েছে বা থেরাপিস্টদের যেমন ভূমিকা রয়েছে, পরিবারের মানুষেরও কিন্তু একটা ভূমিকা রয়েছে, এবং তার সাথে তো আমাদের আশেপাশের অ্যাভেলেবিলিটি এটার একটা ভূমিকা রয়েছে। তো আপনি যে জিনিসটা বলতে চাচ্ছেন যে আমাদের কিন্তু এখন হলো প্রিভেলেন্স, যেটা ডেটা বলে 2018 সালে একটা সার্ভে হয়েছে, ন্যাশনাল সার্ভে, এটা বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট, আমরা হোল বাংলাদেশে প্রায় 19,000-এর উপরে স্যাম্পল সাইজের উপরে আমরা সার্ভে করি। তো সেখানে দেখা গেছে 3.2% হলো আমাদের মাদক গ্রহণ করছে কোনো না কোনো ব্যক্তি আর কি। তো সেই সংখ্যাটা কিন্তু খুব কম না। তো সেই হিসেবে আমাদের যদি জনশক্তি আমরা বিবেচনা করি, আমাদের কিন্তু বলা হয় যে মানসিক স্বাস্থ্যে যেটা টোটাল জনগোষ্ঠী, সেটা কিন্তু প্রতি 1 লক্ষ জনগণে মাত্র 0.50, এবং আমরা যদি মানসিক রোগ বিশেষজ্ঞ বলি সেটা কিন্তু প্রতি 1 লক্ষে মাত্র হলো 0.17, এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের ক্ষেত্রে সেটা হলো 0.34। কাজে সেই হিসেবে কিন্তু আমার সংখ্যাটা ডেফিনেটলি হলো অপ্রতুল। এটা শুধুমাত্র আসলে মাদকাসক্তের ক্ষেত্রে না, মানসিক, কারণ আসলে তো আমাদের একটা জনবহুল দেশ। যেটা স্যার যেটা বললেন যে আমাদের শুধুমাত্র যে এই যে ওনারা যেটা মেইনলি যেটা নিয়ে কাজ করছেন যে সাপ্লাই রিডাকশন এবং ডিমান্ড রিডাকশন নিয়ে যেটা কাজ করছেন, এটা হলো অন্যান্য দেশের ক্ষেত্রে যতটুকু সহজ, আমাদের দেশের আমার মনে হয় যে ডিজি স্যার এখানে বসা আছেন, আমি তার কাছে প্রশ্নটি রাখতে চাই যে মাদকের ক্ষতি হ্রাসকল্পে যে আমাদের মাদকের চিকিৎসা কার্যক্রম মানোন্নয়নে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর আসলে কী ধরনের পদক্ষেপ গ্রহণ করছে এবং আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা আসলে কি? আরও
আমি একটু আগেই উল্লেখ করেছি যে মাননীয় প্রধানমন্ত্রী মানুষের যে স্বাস্থ্য সেই বিষয়টাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছেন। সেই জন্য আমাদের একটি যে প্রকল্পটি চলছে যে 250 বেডে উন্নীত করা হবে কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, এটা আমাদের ওয়ার্ল্ডে বেশ কিছু চ্যালেঞ্জ আছে, আর্থিক চ্যালেঞ্জ আপনি জানেন, বাংলাদেশেও তার বাইরে নয়। এত চ্যালেঞ্জের মধ্যেও আমরা কিন্তু সেই হসপিটালটা বাস্তবায়ন করছি। এছাড়াও 8টি বিভাগীয় হসপিটাল হবে, যেখানে প্রত্যেকটা 200 বেডের হবে হসপিটাল। তো প্ল্যান আছে ভবিষ্যতে আরও হসপিটাল আমরা বৃদ্ধি করব এবং বেসরকারি হসপিটালগুলিকে অনুদান দিচ্ছি সরকারিভাবে। এবছরও আমরা প্রায় 82টি হসপিটালকে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে যে অনুদান আমরা পেয়েছি সেটা তাদেরকে বিতরণ করেছি, যাতে তাদের মানটা উন্নীত করতে পারে। যে সেই হিসেবে আমরা যে স্বাস্থ্যের রিডাকশন যেটা বললেন, মানুষের স্বাস্থ্যের উন্নতি মানুষই মুখ্য, এবারে স্লোগানও তাই, সেটাকে একদম সময় উপযোগী মনে হয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটাকে প্রাধান্য দিয়ে তাদের স্বাস্থ্যের উন্নতির জন্য, বিশেষ করে নিরাময় কেন্দ্রগুলি ভালো করার জন্য যে পদক্ষেপ সবগুলোই আমরা নিচ্ছি। জি, অনেক ধন্যবাদ। আমি একটু অতিরিক্ত সচিব মহোদয় আছেন, আপনার কাছে আরেকটি প্রশ্ন রাখতে চাই। নতুন যে মাদক সেইগুলি যে অনুপ্রবেশ করছে এবং সেটি বিস্তার যাতে না ঘটে, সেজন্য আপনাদের সরকার কি ধরনের পদক্ষেপ নিচ্ছে এবং সেক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ কী কী আপনাদের? আমি যেটা বলবো যে আমাদের দেশে যেই সমস্ত নতুন মাদক আসছে সেগুলি কিন্তু অনেক দূর থেকে আসে, এমনকি ইউরোপ থেকেও কিন্তু আমাদের এই দেশে মাদক আসে। এবং এটা দেখবেন যে উচ্চবিত্তর মধ্যে উচ্চবিত্তদের জন্য কিন্তু এক ধরনের মাদক, আবার আপনার যে খেটে খাওয়া মানুষের জন্য কিন্তু এক ধরনের মাদক। আপনি যদি পথশিশুদের মধ্যে দেখেন তাহলে সেখানে এক ধরনের মাদক দেখতে পারবেন যে ডেন্ডি বা এরকম নিচ্ছে। আবার যেগুলি অনেক হাইলি প্রাইসড, যেগুলি সেটা আপনার আসতেছে বাইরে থেকে। তো সেই ক্ষেত্রে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যেটা হলো যে গোয়েন্দা কার্যক্রম কিন্তু জোরদার হয়েছে এবং আমরা প্রতিদিনই কিন্তু বিভিন্নভাবে আমাদের যে কর্মকর্তা আছেন এবং আমাদের কর্মী বাহিনী আছে তারা সেটাকে শনাক্ত করছেন এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিছুদিন আগে কিন্তু আপনারা দেখবেন যে আমাদের কুরিয়ার সার্ভিস থেকেও কিন্তু শনাক্ত হয়েছে এই ধরনের অপারেশন আমরা দেখেছি মিডিয়াতে। এবং এই জিনিসগুলো আসলে বিষয়টা হলো যে আমাদের এখন ডার্ক ওয়েব বা হাইলি টেকনোলজি এবং যে বিষয়গুলো আছে সেই বিষয়ে আমাদের কর্মকর্তাদের প্রশিক্ষণ প্রয়োজন। এবং যেটা বলবো যে মেডিকেল সায়েন্স এবং আপনার সাইকোলজিক্যাল সায়েন্সের সঙ্গে মাদকাসক্তির কিন্তু একটা একদম যৌথবদ্ধ একটি সম্পর্ক আছে। মালামাল স্ক্যানিং করার ক্ষেত্রে কি আপনারা কোনো নতুন কোনো পদক্ষেপ গ্রহণ করেছেন কুরিয়ার সার্ভিস? আমাদের মনে করেন যে আমাদের যেটা হচ্ছে যে আমরা নিজেরা কোনো স্ক্যানিং করি না, কিন্তু আমরা যখন তথ্য পাই, যেমন আমাদের এয়ারপোর্ট শাহজালাল এয়ারপোর্ট যেটা আছে সেই এয়ারপোর্টে কিন্তু আমরা যখন স্ক্যানার বসানো হয় তখন কিন্তু আমরা অনুরোধ জানিয়েছি এবং আমরা বলেছি সেখানে একটি স্ক্যানার থাকতে পারে যাতে মাদক যাতে ধরা পড়ে। কিন্তু আমাদের দেশে এতগুলা প্রবেশপথ আপনার যেটা হয় যে বর্ডার আমাদের এত বড় এবং আমাদের আমাদের যে সমুদ্রপথ সেটাও কিন্তু আমাদের নিরাপদ রাখা খুব কঠিন এবং সেটা হলো যে আমাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আরও জনবল প্রয়োজন। জি, আমরা সেই বিষয়টি নিয়ে অবশ্যই আমরা সর্বশেষ পর্যায়ে একটি প্রশ্ন করব আমাদের ডিজি মহোদয়কে। স্যার, রূপকল্প 2041 বাস্তবায়নের ক্ষেত্রে মাদকাসক্ত এবং মাদকদ্রব্য যে বড় অন্তরায় হয়ে দেখা দেবে কিনা এবং সেটি নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকারের একেবারে বাস্তবমুখী যে পরিকল্পনা আছে, সর্বশেষ আপনার কাছে এটি জানতে চাই আমি। নিশ্চয়ই সরকারের একটা বৃহৎ পরিকল্পনা রয়েছে যে 2041 সালে আমরা যদি স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হই, মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন বাংলাদেশ একটি উন্নত আধুনিক বাংলাদেশ হবে, যেটা স্মার্ট বাংলাদেশ হবে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়িত হবে। সেই লক্ষ্যে আমাদের দেশের যে যুব সমাজ তাদেরকে কাজে লাগাতে হবে। 15 থেকে 40 বছর বয়সের ঊর্ধ্বে 50%-এর উপরে আমাদের জনশক্তি। সেই জনশক্তি যদি আমরা ভালোভাবে কাজে লাগাতে পারি তাহলে আমাদের স্মার্ট বাংলাদেশ হওয়া সম্ভব। তাদেরকে মাদকের সেই থেকে বাঁচাতে হবে, বিপদ থেকে বাঁচাতে হবে। সেই লক্ষ্যে তাদের মধ্যে একটা ক্যাম্পেইন চলছে। আমরা প্রত্যেকটা স্কুলে, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমরা একজন করে মেন্টর নিয়োগ করেছি এবং তাদেরকে আমরা প্রতি মাসেই প্রশিক্ষণ দিই। সেই মেন্টররা প্রত্যেকটা স্কুলে এবং মহাবিদ্যালয়ে তারা কিন্তু নিজেদের মতো করে কাজ করে যাচ্ছে। একটা টিম আছে, সেই টিমটা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। কাজে যুবকদেরকে রক্ষা করার জন্য আমাদের যে প্ল্যান, সেই প্ল্যান নিয়ে আমরা এগোচ্ছি। আশা করছি যুবকরা আমাদের সঙ্গে সেই উন্নয়নের যে সোপান তাতে শরিক হবে এবং তাদেরকে কাজে লাগিয়ে জনবল সংকটের যে কথাটা বলা হচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে, সেটি নিশ্চয়ই কাটানোর চেষ্টা আপনারা করছেন। নিশ্চয়ই আমরা জনবল সংকট কাটানোর জন্য
আমরা কিন্তু ইতিমধ্যেই পিএসসির কাছে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে জনবল পেয়েছি, কিন্তু সেই জনবলটা নিয়োগ করার জন্য সময় এটা আমরা ওয়েট করতেছি। যেমন পিএসসির কাছে আমরা যারা গেজেটেড কর্মকর্তা তাদেরকে নিয়োগের জন্য রিকুইজিশন দিয়েছি, আশা করছি এই অল্প কিছুদিনের মধ্যে আমরা পেয়ে যাব। এছাড়াও যে ধন্যবাদ, সমস্ত স্যার। হ্যাঁ, রয়েছে সেগুলো আমরা পেয়ে যাবো আশা করছি। স্যার অনেক ধন্যবাদ আপনাদের তিনজনকেই চমৎকার আলোচনায় অংশ নেবার জন্য। আজকের এই বিশেষ দিনটিতে আপনাদের সাথে পেয়েছি, আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা। সেই সাথে দর্শক, আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে থেকে এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে আরও একবার কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং সেই সাথে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস 2023-এর যে প্রতিপাদ্য মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন, এই প্রত্যাশা রেখে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আমি শীর্ণা বিথি আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন জিটিভির সাথেই। শুভরাত্রি।